স্টোরিয়াতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে যে গল্পটি পড়ে শোনাবো তার নাম সুধার বিবাহ। লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। ভালো লাগলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন। শুরু করছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্প সুধার বিবাহ। বৃহদায়তন সুন্দর সুসজ্জিত কক্ষ। কর্তা সাটিন মোড়া সোফায় হেলান দিয়া রূপর গুড়গুড়ি হইতে সোনার মুখনলে ধূম আকর্ষণ করিতেছিলেন। গৃহিণী অদূরে একখানি গদিমোড়া চেয়ারে বসিয়াছিলেন। কর্তা গিন্নিতে কথাবার্তা হইতেছিল। গিন্নি বলিলেন, আর তুমি দোনামোনা করছো কেন? অতুলের সঙ্গে খুকির বিয়েটা দিয়ে দাও কেন? দেখতে দেখতে মেয়েটা ডাগর হয়ে উঠল। এবছরে 14 পা দিয়েছে, আর দেরি হলে সমাজে মুখ দেখাবো কেমন করে? কর্তা বলিলেন, দেখো, তুমি ওসব মতটতগুলো ছাড়ো। মেয়ে 14 বছরের হয়েছে তো কি হয়েছে? একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে কিনা? গিন্নি বলিলেন, আবার কি, হিঁদুর ঘরে আই বুড়ো মেয়ে 14 বছরের হলে মহাভারত অশুদ্ধ হয় না? কর্তা বলিলেন, কোর ব্যাং, কোয়ে বসে আছো, দুনিয়ার খবর রাখো না তো? বিলেতে আমেরিকায় বড় বড় ডাক্তারদের আজকাল মত এই যে 16 বছরের কমে কখনোই মেয়ের বিয়ে দেওয়া উচিত নয়। 16 বছরের কমে কখনোই আমি আমার মেয়ের বিয়ে দেব না। নির্মলারও দিইনি। আমার মত বিশ্বাসের বিরুদ্ধে কাজ করব না, এই আমার প্রতিজ্ঞা। গিন্নি বলিলেন, আমরা তো আর বিলেতে বাস করিনি, আমেরিকাতেও বাস করিনি। যে সমাজ, যা প্রথা। কর্তা বাধা দিয়ে বললেন, এই কলকাতা শহরে কত বড় বড় লোকের ঘরে 16, 17, 20 বছর পর্যন্ত মেয়েরা আইবুড়ো হয়ে রয়েছে, সে খবর রাখো কুয়োর ব্যাং? সেজন্যে কি তাদের কেউ নিন্দে করছে, না তারা সমাজে মুখ দেখাতে পাচ্ছে না? ওই অতুলের হাতে মেয়ে দেবার কল্পনাও করো না, সে অসম্ভব একেবারে। কেন অসম্ভব কিসে? অতুলে মেয়ে দিলে মেয়ে অজাতে পড়বে না অঘরে পড়বে? অজাতে পড়বে না তা স্বীকার করছি, কিন্তু অঘরে পড়বে নিশ্চয়ই। তবে তোমরা অঘর বলতে যা বোঝো, আমি কিন্তু সে অর্থে বলছি নে। কি অর্থে বলছো তুমি? তাহলে বুঝিয়ে বলি, শোনো। তোমার মেয়ে ধনী পিতার গৃহে আজন্ম প্রতিপালিত। ভূমিষ্ঠ হয়ে অবধি এতকাল সে যেভাবে জীবনযাপন করতে অভ্যস্ত, যে ঘরে গেলে সে সমস্ত সেনা পাবে, সে ঘরই তার পক্ষে অঘর। তোমার মেয়ে দামি জরিপার শান্তিপুরি ভিন্ন অন্য শাড়ি পরে না। একখানা শাড়ি একদিন পরা হলেই ধোবাকে ফেলে দেয়। রূপোর থালা বাসনে খেয়ে দে এমনই তার অভ্যেস হয়ে গেছে, কাঁসার থালা বাসনে খেতে তার গন্ধ লাগে। বিদ্যুৎ পাখার তলায় না শুলে রাত্রে তার ঘুমই হয় না। 2-3টে দাসী সারা দিন তার পরিচর্যায় ব্যস্ত। সে কি তোমার ওই 200 টাকা মাইনের অতুল মাস্টারের ঘরে গিয়ে মিলের শাড়ি পরে বঁটি পেতে কুর্ণ করতে পারবে, না শিল পেতে বাড়না বাড়তে পারবে, না কয়লা ধরিয়ে ভাঁদ রাঁধতে পারবে? গিন্নি নীরবে বসিয়া কিয়ৎক্ষণ চিন্তা করিলেন। তারপর বলিলেন, কেন পারবে না? হলেই বা বড় মানুষের মেয়ে, হিঁদুর মেয়ে তো। মেম সাহেব তো আর নয়। নিজের সংসার, নিজের স্বামী পুত্তুরকে রেঁধে বেড়ে খাওয়ানো, ঘরের কাজকর্ম, সে তো ভাগ্যের। ও যদি বলে আমি পারবো, ও যদি বলে আমি তাতেই খুশি, তো আমরা কেন তাকে বাধা দিই? দুটিতে ভাব হয়েছে বড্ড। এ বিয়ে না দিলে কিন্তু আমার মেয়ে অসুখী হবে, তা তোমায় আমি বলে রাখলুম। শুধু অসুখী বা বলি কেন, অদম্য হবে। মেয়ে মানুষের যা প্রধান ধর্ম, সতী ধর্ম, তাতেই তো আঘাত লাগবে। কর্তা কয়েক মুহূর্ত সবিস্ময়ে স্ত্রীর মুখের দিকে চাহিয়া রহিলেন। তারপর মুখমণ্ডলে বিরক্তি ও ক্রোধের চিহ্ন পরিস্ফুট হইয়া উঠিল। তারপর বলিলেন, ওহ, এত দূর গড়িয়েছে? খুকি তোমাকে বলেছে বুঝি এসব কথা? দুটিতে ভাব হয়েছে বড্ড, তাই নাকি? বলিয়া বিদ্রুপের ভঙ্গিতে ওষ্ঠযুগল কুঞ্চিত করিয়া মাথাখানি নাড়িতে লাগিলেন। গৃহিণী আনত নেত্রে সভয়ে উত্তর করিলেন, হ্যাঁ,
কর্তা বলিলেন, ভাব হয়েছে অর্থাৎ লাভ হয়েছে, ওর গোষ্ঠীর পিণ্ডি হয়েছে। ডাকো তো একবার হারামজাদিকে, কোথায় গেল? সব কথা তার নিজের মুখে শুনে একটা বিহিত করি। গিন্নি বলিলেন, না, আর বাপগিরি ফলাতে হবে না, ভারী বিহিত করবে তুমি। সে স্কুলে চলে গেছে, এই তো গাড়ি তাকে রেখে দিয়ে এলো। 11টা বাজে, এখন উঠে স্নান করবে না? না আমার সঙ্গে বসে বসে ঝগড়াই করবে কেবল? কর্তা ঘড়ির দিকে চাহিলেন, বলিলেন, আমি তো ঝগড়াই করছি বটে, কিন্তু তুমি যে ভাবিয়ে দিলে গিন্নি, ভাব হয়েছে, এ আবার কোন দেশি কথা? গিন্নি বলিলেন, কেন? এই তো এখনই বলছিলে বিলেতের আমেরিকায় ডাক্তারদের মত অনুসারেই আমাদের চলা উচিত। তা সেসব বিদেশে বিয়ের আগে বরকনের ভাব হয় না বুঝি? মনের ভিতর একজনকে ভালোবাসবে, বাইরে অন্যজনকে বিয়ে করবে, তার ঘর করতে যাবে, এটা কি ধর্ম? কর্তা চিন্তিতভাবে বলিলেন, তা সেজন্যে বিশেষ চিন্তা নাই। লাভটা ওসবগুলো নিছকই ছেলে মানুষই বই নয়, দেখাশোনা বন্ধ হলে সেটা সময়ে আপনি আপনি সেরে যাবে। আর কিন্তু খবরদার, সুধা যেন নির্মলের বাড়িতে না যায়, বুঝলে? তাহলেই ওসব বাঁদরামি দুদিনেই চুকে বুকে যাবে। হ্যাঁ, চুকে যাবে। দিনের দিন যত বুড়ো হচ্ছে ততই ভীমরতি ধরছে আপনার, বলিয়া গৃহিণী কর্তা স্নানের জন্য ভৃত্যগণের প্রতি আদেশ প্রচার করিতে উঠিয়া গেলেন। তা ব্যাপারটা এই, যিনি রূপার গুড়গুড়িতে সোনার মুখনলে তামাক খাইতে খাইতে এতক্ষণ দাম্পত্য কলহে নিযুক্ত ছিলেন, ইহার নাম বরদা কিঙ্কর চক্রবর্তী। ইনি কলিকাতার একজন প্রসিদ্ধ অ্যাটর্নি। তাছাড়া দেশে জমিদারি আছে, অগাধ টাকা। ইহার 2 কন্যা, একটি মাত্র পুত্র। জ্যেষ্ঠ কন্যা নির্মলা হাসিনী বা নির্মলা কলিকাতাতেই স্বামী গৃহে বাস করে। তাহার বয়স 18 বৎসর মাত্র। তাহার স্বামী বিনয়ভূষণ প্রেসিডেন্সি কলেজে রসায়নের অধ্যাপক। শ্বশুরের তুল্য না হইলেও ধনী লোক তিনি। দেশে তার বিষয় সম্পত্তি আছে, চাকুরিটুকুই ভরসা নহে। খুকি অর্থাৎ কনিষ্ঠ কন্যার নাম সুধাংশু নলিনী বা সুধা। তার বয়ক্রম 14 বৎসর, বেথুন স্কুলে 2য় শ্রেণীর ছাত্রী। বরদাবাবুর পুত্রটি এখন 7ম বর্ষীয় বালক মাত্র। অতুল রসায়নের অধ্যাপক, কিন্তু বেসরকারি কলেজের। 200 টাকা মাত্র বেতন পায়। অতুল ও বিনয় পূর্বে সহপাঠী ছিল। বন্ধু গৃহেই বন্ধু শালিকা সুধার সহিত অতুলের পরিচয়ের সূত্রপাত। ক্রমেই সেই পরিচয় রীতিমতো ঘনিষ্ঠ হইয়া উঠিয়াছে। নির্মলা ও তার স্বামী উভয়েরই ইচ্ছা অতুলের সঙ্গেই সুধার বিবাহ হয়। অতুলের যেদিন আসিবার কথা, নির্মলা সেদিন বাপের বাড়ি গিয়া সুধাকে লইয়া আসে। আবার সুধাও কোনোদিন আসিলে অতুলকে খবর দিতে বিনয় ভোলে না। বস্তুত ইহাদিগের ষড়যন্ত্র বা সহযোগিতার ফলেই ব্যাপারটি এইরূপ সঙ্গীন হইয়া দাঁড়াইয়াছে। ইহারা 2টি বোনই সুন্দরী, তবে সুধা বেশি সুন্দরী। বিশেষ করে তার গাত্রবর্ণটি চমৎকার এবং রংটি বাঙালি ঘরে দুর্লভ। 3 মাস পরে একদিন সন্ধ্যায় অফিস হইতে ফিরিয়া জলযোগ করিতে করিতে বরদাবাবু পত্নীকে বলিলেন, ওগো, কালকে খুকিকে দেখতে আসবে। কারা? কোত্থেকে? ময়মনসিংহ জেলায় মুকুন্দনগরের রাজবাড়ি থেকে। রাজা মুকুন্দনাথের নাম শুনেছ তো? মস্ত বড় লোক। যেখানে তার রাজধানী সেখানকার নাম পূর্বে কি একটা ছিল, এখন এই রাজার নামে সে স্থানের নাম মুকুন্দনগর হয়েছে। রাজা উপাধি হলে কি হবে? অনেক মহারাজার চেয়েও তার টাকা অনেক বেশি। গৃহিণী বললেন, রাজা মুকুন্দনাথের নাম তো ছেলেবেলা থেকে শুনেছি, তা তার বয়স তো হয়েছে নিশ্চয়ই। এই বয়সে আবার বিয়ে করবেন নাকি? দূর পাগলি, রাজা কেন, রাজকুমারের জন্য। রাজা মুকুন্দনাথের এক মামা কুমারের গৃহশিক্ষক, তার এক বন্ধু আর একজন জ্যোতিষী পণ্ডিত, এই 4 জনে কুমারের জন্য পাত্রী খুঁজতে বেরিয়েছেন। আমাদের সশ্রেণীর লোক যিনি সেখানে গেছেন, সকলের বাড়ি গিয়ে তারা মেয়ের সন্ধান করেছে।
3 মাস হলো তারা এই কাজে বেরিয়েছে, নানা স্থানে ঘুরে এখন তারা কলকাতা এসে উপস্থিত হয়েছে। ও, রাজকুমারের বয়স কত? 20-21 হবে। স্বভাব চরিত্রের কেমন? বড় লোকের বড় বকাটে ছেলে নয় তো? তা যদি হয় তাহলে কিন্তু মেয়েকে আমি দেব না। তা তিনি রাজকুমারী হন আর বাদশা কুমারী হন। এই কথায় বরদাবাবু একটু বিব্রত হয়ে পড়লেন। লুচি ছিঁড়িয়া আলুর দমে মাখিতে মাখিতে বলিলেন, তার স্বভাব ভালো হওয়ারই সম্ভাবনা, অত বড় রাজার ছেলে। গিন্নি বলিলেন, যা বললে, বড় লোকের ছেলে, রাজার ছেলে, স্বভাব চরিত্র কি আর বেগড়োয়? যত বেগড়োয় গরিবের ছেলে। যত গরিব কেরানি মাস্টার এদের ছেলেরাই তো সচরাচর মদ খেয়ে কুপল্লিতে পড়ে থাকে, রাত্রে বাড়ি আসতে পারে না, তাই না? কর্তা বলিলেন, ওহো, সে কথা বলছি নে, তবে সহবত বলে একটা তো জিনিস আছে। সে যাই হোক, মেয়ে যদি তাদের পছন্দ হয় তখন সেসব বিষয়ে খোঁজ খবর নেব। কখন দেখতে আসবেন? কাল বিকেল 4টে থেকে 5টার মধ্যে। আমি 3টের পরই অফিস থেকে বেরিয়ে আসব। নির্মলাকেও তো তাহলে বলা উচিত। বরদাবাবু যেন কিঞ্চিত অনিচ্ছার সহিত বলিলেন, আচ্ছা, আনিয়ে নিও। অতঃপর বরদাবাবু নীরবে জলযোগ সমাপ্ত করিলেন। তিনি যখন উঠিতেছিলেন, গৃহিণী তখন বলিলেন, হ্যাঁ গো, তবে যে বলেছিলে মেয়ে 16 বছর না হলে কোনোদিন বিয়ে দেবে না, তোমার এই মত, তোমার মত বিশ্বাসের বিরুদ্ধে তুমি কাজ করবে না। বরদাবাবু সহসা কোনো উত্তর দিলেন না। মুখাদি ধৌত করিয়া তোয়ালে দিয়া হাত মুছিতে মুছিতে বলিলেন, এক সময় তাই বলতাম বটে, এখন ভেবে দেখছি এরকম একটা সুযোগ যদি পাওয়া যায়। গৃহিণী বললেন, তাহলে বলো, তোমার মত বিশ্বাসের কিছু নেই, ওসব ভণ্ডামি মাত্র, তুমি একজন সুযোগবাদী। বরদাবাবুর মনে হইল, সুযোগবাদী না হইলে কি তিনি এত বড় একজন অ্যাটর্নি হইতে পারিতেন? কিন্তু সে ভাব গোপন করিয়া মৃদু হাসিয়া বলিলেন, দেখো গিন্নি, তোমায় যখন বিয়ে করে এনেছিলাম তখন তুমি কখনো চিনতে না। নিজে রাত জেগে মাস্টারি করে তোমায় লেখাপড়া শিখিয়েছি, তার কি এই প্রতিফলন? কেন? নইলে আজ তুমি আমায় এমন সাধু ভাষায় গালাগালি দিচ্ছ। কখন আবার তোমায় আমি গালাগালি দিলুম? কেন, শালা না বললে কি গালাগালি হয় না? এই যে তুমি আমায় সুযোগবাদী বললে, আর সেটা কি গালাগালি নাকি? ভয়ঙ্কর। তুমি যদি পরিবার না হয়ে খবরের কাগজের সম্পাদক হতে, তাহলে আমি তোমার নামে মানহানির নালিশ করে দিতাম। সেই রাত্রেই সুধা শুনিল রাজবাড়ির হইতে লোকে তাহাকে দেখিতে আসিবে। শুনিয়া তাহার প্রাণে বড়ই ভয় হইল। এই 3 মাস কাল অতুলের সহিত তার কোনো সাক্ষাৎ নাই। পিতার আদেশে দিদির বাড়ি যাওয়া তার বন্ধ হইয়া গিয়াছে। তবে দিদি মাঝে মাঝে আসে বটে, এবং দিদির নিকট হইতেই অতুলের সংবাদ পায় সে। দিদির মধ্যস্থতায় অতুলের সঙ্গে গোপনে সে পত্র ব্যবহার করিবার অভিলাষও জ্ঞাপন করিয়াছিল, কিন্তু নির্মলা তাহাতে রাজি হয় নাই। বলিয়াছিল, না ভাই, কি জানি, বাবা যদি শেষ পর্যন্ত মত নাই করেন, সেসব তুই ভুলে যাবারই চেষ্টা কর। সুধা বলেছিলেন, দিদির যেমন কথা, চেষ্টা করলেই বুঝি মানুষকে মানুষ ভুলতে পারে। সেই রাত্রিতে নিজের শয়নকক্ষে প্রবেশ করিয়া আলো নিবাইয়া বিছানায় বসিয়া সুধা প্রথমটা খানিকটা কাঁদিল। তারপর আলো জ্বালিয়া নিজ আলমারি হইতে অতুলের ফটোগ্রাফখানি বাহির করিয়া অনেকক্ষণ ধরিয়া সেখানি দেখিল। শেষে আলো আবার নিবাইয়া অতুলের ছবিখানি বালিশের তলায় রাখিয়া মনে মনে দেবদেবীগণের নিকট প্রার্থনা করিতে লাগিল। হে মা কালী, হে মা দুর্গা, হে বাবা মহাদেব, হে বাবা জগন্নাথ, তোমাদের চরণে কোটি কোটি প্রণাম। রাজবাড়ির সেই পাজি ছুঁচোগুলো আমায় যেন পছন্দ না করে, আমায় যেন তারা বিষনয়নে দেখে। আমি তোমাদের সবাইকে পুজো দেব, আমায় তোমরা রক্ষা করো, রক্ষা করো। আজ রাত্রিতে সুধার ভালো ঘুম হইল না। মাঝে মাঝে জাগিয়া উঠে দেবদেবীগণের চরণে পূর্বোক্ত প্রকারে প্রার্থনা করিতে করিতে আবার ঘুমাইয়া পড়িল।
অতুলের ছবিখানা দেখিতে ইচ্ছা হয়, কিন্তু ভয়ে আলো জ্বালিতে পারে না, কারণ পাশের কক্ষেই মাতা শয়ন করেন। মাঝের দরজা খোলাই থাকে। পূর্বে কতবার রাত্রে জাগিয়া নভেল পড়িতে গিয়া ধরা পড়িয়া মার নিকট বকুনি খাইয়াছে। আজ এমনটা করিয়াই রাত পোহাইল। বেলা 1টার সময় নির্মলাকে আনিবার জন্য গাড়ি পাঠানো হইল। 2টার মধ্যে নির্মলা আসিয়া পৌঁছল। রাজবাড়ির লোকেরা যথাসময়ে আসিয়া কন্যা দেখিল। জ্যোতিষী মহাশয় প্রথমে সুধার কোষ্ঠীখানি পরীক্ষা করিয়া অভিমত প্রকাশ করিলেন। মেয়ে সুলক্ষণা বটে। রাজমাতুল বলিলেন, বরদাবাবু, এতদিনে আমাদের ভ্রমণ শেষ হলো। 4 মাস কাল আমরা নানা স্থানে মেয়ে দেখে বেড়াচ্ছি, কিন্তু আপনার মেয়ের মতো এমন সুন্দরী সুলক্ষণা কাউকে পাইনি। রংটার উপরেই রাজা বাহাদুরের বিশেষ ঝোঁক আছে। আপনার এই মেয়ের মতো এর চেয়ে সুশ্রী মেয়ে আমরা দেখিনি তা নয়, তবে গায়ের এমন বর্ণটি আর কোথাও পাইনি, যাকে শাস্ত্রে বলে গৌরী। আপনার মেয়ে একদম তাই। এই মেয়েই আমাদের পছন্দ। আজ রাত্রেই আমরা দেশে ফিরব। রাজা বাহাদুরকে, রানীমাকে গিয়ে সব কথা বলি। কুমার বাহাদুর হয়তো নিজে এসে একবার দেখিতে চাইবেন। তারপর শুভ কার্যের দিন স্থির করা যাইবেক্ষণ। যদি অনুমতি করেন আজ তাহলে আমরা উঠি। বিবাহ পরীক্ষায় মেয়ের এই উচ্চ অনার্সের সহিত পাশের সংবাদে বরদাবাবু আনন্দে বিহ্বল হয়ে পড়িলেন। কিঞ্চিত মিষ্টিমুখ করিয়া যাইবার জন্য ইহাদিগকে অনুরোধ করিলেন। পূর্ব হইতেই বিলক্ষণ আয়োজনাদি চলিতেছিল। শুধু মিষ্টান্ন রসে নহে, বড় রসে রসনা পরিতৃপ্ত করিয়া আগন্তুকগণ বিদায় গ্রহণ করিলেন। গৃহিণীও আনন্দিত হইলেন। এই 3 মাস তার মনে ধারণা জন্মেছিল যে সুধা অতুলকে ভুলিয়াছে, মেয়ে রাজরানী হইবে। এ সংবাদে কোন মাতা না আনন্দিত হইবেন। সুধার কিন্তু কাঁদিয়া কাঁদিয়াই রাত্রি কাটিল। অবশেষে সে মনে মনে সিদ্ধান্ত করিল, দেবদেবীগণ সমস্ত ঝুটা, হিন্দু ধর্ম একেবারেই ফাঁকি। কুমার বাহাদুর কবে সুধাকে দেখিতে আসিবেন, এই চিন্তায় বরদাবাবু দিবানিশি ব্যস্ত রহিলেন। সপ্তাহান্তে মুকুন্দনগর হইতে পত্র আসিল। মাতুল লিখিয়াছেন, আমরা ফিরিয়া আসিয়া রাজা বাহাদুর ও রানীমার বরাবর আপনার কন্যার বিষয়ে সবিশেষ বর্ণনা করিয়াছি। শুনিয়া তাহারা অত্যন্ত খুশি হইয়াছেন। কুমার বাহাদুর যাইবেন না, তবে রাজা বাহাদুর স্বয়ং একবার গিয়া কন্যাকে দেখিবার ইচ্ছা প্রকাশ করিয়াছেন, কিন্তু এখন তিনি রাজকার্যে অত্যন্ত ব্যস্ত থাকায় তাহা সম্ভব হচ্ছে না। বোধহয় আগামী মাসের পরই কলকাতা যাত্রা করিতে পারিবেন। সুতরাং রাজা বাহাদুরের শুভাগমনের এখনো প্রায় 1 মাস বিলম্ব আছে জানিয়া বরদাবাবু আবার নিজ কাজকর্মে মনঃসংযোগ করলেন। অতুলবাবু তাহার বন্ধু বিনয়বাবুর মুখে বরদা ভবনের সকল সংবাদই পুঙ্খানুপুঙ্খানুভাবে পাইয়া থাকেন। মুকুন্দনগর রাজবাড়ির লোকেদের মেয়ে দেখার কথা, গাত্রবর্ণ সম্বন্ধে রাজা বাহাদুরের বিশেষ ঝোঁকের কথা এবং 1 মাস পরে রাজা বাহাদুর যে স্বয়ং কন্যা দেখিতে আসিবেন সে সংবাদও পাইলেন। 2 বন্ধুতে অত্যন্ত গোপনে কি পরামর্শ চলিতে লাগিল। অতুলবাবু প্রত্যহ নিজ কলেজের পর প্রেসিডেন্সি গিয়া বিনয়বাবুর রসায়নাগারে 2 থেকে 3 ঘণ্টা করিয়া কাটাইতে লাগিলেন। উভয়ই রসায়ন শাস্ত্রে সুপণ্ডিত। উভয়ে মিলিয়া কি সব রাসায়নিক পরীক্ষা করিতে লাগিলেন তাহারাই জানেন। সপ্তাহকাল 2 জন প্রেসিডেন্সি কলেজে বসিয়া এইরূপ বৈজ্ঞানিক পরীক্ষা চালাইলেন। তাহার পর একদিন নির্মলা কিসের একটা শিশি বস্ত্র মধ্যে লুকাইয়া পিত্রালয়ে গিয়া তাহার কনিষ্ঠাকে দিল। চুপি চুপি কিসব উপদেশও তাহাকে দিয়া আসিল। সুধা শিশিটা নিজ আলমারির মধ্যে লুকিয়া রাখিল। ইহার কয়েকদিন পর সন্ধ্যার পর কর্তা গৃহিণীতে কথাবার্তা চলিতেছিল। রাজা বাহাদুরের আসিবার তো অধিক বিলম্ব আর নাই, 1 সপ্তাহ মাত্র। মেয়ে দেখিয়া তবে বিবাহের দিন স্থির হইবে। সে বিষয়ে যদি মতামত জিজ্ঞাসা করেন তবে তাহাকে কি বলা যাইবে এই সম্বন্ধে বরদাবাবু পত্নীর সহিত আলোচনা করিতে লাগিলেন। গৃহিণী বলিলেন, দিন তো স্থির করবে, কিন্তু মেয়ের ভাবভঙ্গি তো আমার মোটেই ভালো লাগছে না। কেন, কি ভাবভঙ্গি দেখলে? সেদিন তারা এসে মেয়ে দেখা অবধি ও যেন কেমন মন মরা হয়ে থাকে, মুখে হাসি নেই, ভালো করে খায় না,
রাত্রে বিছানায় শুয়ে শুয়ে কাঁদে, এও আমি টের পেয়েছি। দেখছো না কিরকম রোগা হয়ে যাচ্ছে, ভেবে ভেবে বাছার আমার সোনার বরণ কালি হয়ে যাচ্ছে। মেয়ে ডাগর হয়েছে, তার অমতে জোর জবরদস্তি করে বিয়ে দিতে চাইলে শেষে হিতে বিপরীত হয়ে না দাঁড়ায়। বরদাবাবু বলিলেন, হ্যাঁ, এইসব ছেলে মানুষের কথা শোনো কেন? কিন্তু মনে মনে তিনিও শঙ্কিত হয়ে উঠলেন। বলা যায় কি, কালের যেরূপ গতি, কাপড়ে কেরোসিন ভিজাইয়া আগুন ধরাইয়া দিবে না আফিন আনিয়া ভক্ষণ করিবে কে বলিতে পারে। গৃহিণীকে অবশেষে তাহার আশঙ্কার কথা খুলিয়া বলিলেন এবং মেয়ে সম্বন্ধে বিশেষ করিয়া তাহাকে সাবধান করিয়া দিলেন। পরদিন বরদাবাবু সুধাকে ডাকিয়া মিষ্টি কথায় তাহাকে নানা প্রকারে বুঝাইলেন, কিন্তু সুধা কোনো উত্তর করিল না, কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল। দিনের পর দিন এইভাবেই কাটিতে লাগিল। দিনের পর দিন সুধার দেহবর্ণ মলিন হইতে মলিনতর হইতে লাগিল। কন্যার এই অবস্থা দেখিয়া বরদাবাবুও শঙ্কিত হইয়া উঠিলেন। ভাবি পুত্রবধূর গাত্রবর্ণের উপরেই যে রাজার অত্যধিক ঝোঁক। মুকুন্দনগর হইতে পত্র আসিল, অমুক দিন অমুক সময় সপরিষদ রাজা বাহাদুর মেয়ে দেখিতে বাসভবনে উপস্থিত হইবেন। বড় বড় সাহেবী দোকান হইতে বরদাবাবু মেয়ের জন্য দামি দামি ফেস ক্রিম, কমপ্লেকশন লোশন প্রভৃতি আনিয়া দিলেন। তাহার করা আদেশে সে সকল সুধার সর্বাঙ্গে মালিশও হইতে লাগিল, কিন্তু উল্টো উৎপত্তি হল। মেয়ে দিন দিন আরো কালো হইতে লাগিল। রায় বাহাদুরের আসিবার আর একদিন মাত্র বিলম্ব আছে। আগামী কল্ল প্রাতের ট্রেনে তিনি আসিয়া পৌঁছিবেন এবং অপরাহ্নকালে মেয়ে দেখিতে আসিবেন। কি উপায় হইবে? প্রাতঃকালীন চা পান আনতে দ্বিতলের বৈঠকখানায় বসিয়া ইহাই বরদাবাবু চিন্তা করিতেছিলেন। এমন সময় তাহার গৃহদ্বারে একখানি মোটর গাড়ি দাঁড়াইবার শব্দ হইল। বরদাবাবু জানালা দিয়ে মুখ বাড়াইয়া দেখিলেন একজন প্রৌঢ় বয়স্ক ভদ্রলোক একটা ট্যাক্সি হইতে নামিতেছেন। দেহটি স্থূল, গায়ে একটা আধ ময়লা সুতি পিরান, তার উপর ময়লা লাট হয়ে যাওয়া একটি সিল্কের চাদর। কিয়ৎক্ষণ পরে দারোয়ান আসিয়া নিবেদন করিল মুকুন্দনগর রাজবাড়ির একজন কর্মচারী দর্শন প্রার্থী, নিয়ে এসো বলিয়া বরদাবাবু গম্ভীরভাবে ধূমপান করিতে লাগিলেন। লোকটি দারোয়ানের সহিত আসিয়া বাহিরে জুতা খুলিয়া রাখিয়া প্রবেশ করিল। অত্যন্ত সম্ভ্রমের সহিত বরদাবাবুকে নমস্কার করিয়া বলিল, অসময়ে এসে হুজুরকে বিরক্ত করলাম না তো? বরদাবাবু বলিলেন, না না, বিলক্ষণ, বিরক্ত কেন করবেন, বসুন বসুন। লোকটি হাত জোর করিয়া বলিল, আজ্ঞে না, সে গোস্তাকি কি করতে পারি? আজ বাদে কাল হুজুর হবেন আমার অন্নদাতা মনিবের বৈবাহিক, সুতরাং হুজুরও আমার মনিব স্থানীয়। দু একটি কথা নিবেদন করার জন্য এসেছিলাম, হুকুম হলে বলতে পারি। বরদাবাবু বলিলেন, বলুন না, আমাদের সঙ্গে ওসব ফর্মালিটি করার কিছু দরকার নেই, বসুন বসুন, দাঁড়িয়ে থাকবেন কতক্ষণ? লোকটি সংকুচিত ভাবে চেয়ারে বসিয়া বলিল, আমাদের রাজা বাহাদুর কাল সকালের ট্রেনে আসবেন এই স্থির ছিল। হুজুরকেও পত্রে তা জ্ঞাত করা হয়েছে, কিন্তু তিনি হঠাৎ আজকেই এসে পড়েছেন। ল্যান্সডাউন রোডের নটর রাজবাড়িতে উঠেছেন। আমাকে আপনার কাছে জিজ্ঞাসা করতে পাঠালেন কালকের পরিবর্তে আজ বিকালে তিনি যদি মেয়ে দেখতে আসেন তাতে আপনার কি কোনো অসুবিধে আছে? কারণ কাজটা যদি আজ সেরে ফেলতে পারেন তিনি, তাহলে আজ রাতেই আবার রাজধানী রওনা হতে পারেন, সেখানে জরুরি কাজ আছে। বরদাবাবু বলিলেন, রাজা বাহাদুর পৌঁছে গেছেন নাকি? বেশ বেশ, তো আজ বিকালে যদি তিনি আসেন তাতে আমার কোনো অসুবিধে নেই। আমি বরঞ্চ নটর রাজবাড়িতে গিয়ে তাকে সঙ্গে করে নিয়ে আসব। কটার সময় যাব বলুন দেখি? লোকটি বিনীতভাবে বলিল, আপনি আবার কষ্ট করবেন কেন? আমি তো বাড়ি দেখে গেলাম, আমি তাকে সঙ্গে করে আনবো। আচ্ছা, যদি অনুমতি হয় এখন তাহলে উঠি বলিয়া সে উঠিয়া দাঁড়াইল। বরদাবাবু বলিলেন, বসুন বসুন, তাড়াতাড়ি কি একটু চা খেয়ে যান। লোকটি বলিল, আগে তা আপনার আদেশ অবশ্যই পালন করব, কিন্তু তার সঙ্গে আরো একটু প্রার্থনা আছে। কি বলুন না? মাকে, আমার বৌরানী মাকে একবার যদি দেখতে পাই, ও বেলা অবশ্য রাজা বাহাদুরের সঙ্গে এসে তো দেখবই,
কিন্তু মার রূপগুণ সম্বন্ধে কি রকম বর্ণনা শুনেছি, তাকে একটিবার দেখার জন্য মনটা আমার বড় উতলা হচ্ছে। বরদাবাবু ভৃত্য দ্বারা সুধাকে ডাকিয়া পাঠাইলেন। 1 মিনিট পরে সুধা আসিয়া বলিল, ড্যাডি আমাকে ডাকছেন? হ্যাঁ মা, মুকুন্দনগর রাজবাড়ি থেকে এই ভদ্রলোকটি আমার সঙ্গে দেখা করতে এসেছেন। তোমার মাকে গিয়ে বলো এর জন্য 1 পেয়ালা চা আর কিছু খাবার যেন পাঠিয়ে দেন। লোকটি বলিল, বরদাবাবু থাক থাক, চা খাবো ওটা ভুল বলেছি। আমার যে এখনো আহ্নিক হয়নি সেটা খেয়ালই ছিল না। মা লক্ষ্মী, তুমি বাড়ির ভেতরে যাও তো। একে তো মুকুন্দ বাড়ির রাজবাড়ির নাম শুনিয়া সুধা জ্বলিয়া গিয়াছিল। কে এ ব্যক্তি যে এমন আদেশের স্বরে তাহার সহিত কথা কহে? উভয় নেত্র হইতে লোকটার প্রতি অগ্নিবাণ হানিয়া সুধা প্রস্থান করিল। সে চলিয়া যাইবা মাত্র আগন্তুকের মুখ হইতে সে বিনীত নম্র ভাব একেবারে তিরোহিত হইয়া গেল। ব্যঙ্গপূর্ণ স্বরে তিনি বলিলেন, এইটি তাহলে আপনার মেয়ে সুধাংশু নলিনী? মুকুন্দপুর রাজবাড়ির লোকেরা এই মেয়েকেই দেখে গিয়েছিল? কথা বলার ধরনে বরদাবাবু একটু রুষ্ট হয়ে বললেন, হ্যাঁ তাই। লোকটি দাঁড়াইয়া উঠিয়া বলিল, কেন মশাই, আর কি জোচ্চুরি করবার জায়গা পেলেন না? এই মেয়ে আপনার আরমানি বিবির মতো সুন্দরী? এ তো রীতিমতো শ্যামবর্ণা। কালো বললেও অন্যায় হবে না। বলি, রং টং মাখিয়ে রাজবাড়ির লোকেদের সেদিনে চোখে কি ধুলো দিয়েছিলেন? বরদাবাবু ক্রুদ্ধভাবে দাঁড়াইয়া উঠিয়া বলিলেন, মশাই সরে পড়ুন দেখি। ফের যদি কোনো অপমান সূচক কথা এখানে উচ্চারণ করেন তবে দারোয়ান দিয়ে আপনাকে বের করে দেব। আপনার রাজাকে গিয়ে না হয় বলবেন আমার মেয়েকে যেরকম দেখে গেলেন, তাতে আমার মেয়ের কোনো অসুবিধা হবে না। তারা যদি আমার মেয়েকে না নেন, নাই নেবেন। লোকটি বলিল, রাজা বাহাদুরকে কোনো কথা বলার দরকার হবে না, কারণ আমি রাজা মুকুন্দনাথ রায়। আমি ইচ্ছা করেই একদিন আগে কলকাতায় এসেছি, আর মেয়ের যথার্থ স্বরূপ কি তাই দেখবার জন্যেই এসেছি। নিজেই কর্মচারী সেজে অসময়ে এভাবে এসেছি আপনাদের বাড়ি, কারণ আমি জানি কলকাতার লোকেরা অনেক ভয়াবহ জোচ্চোর। তার উপরে বাঙ্গাল দেশের লোকেদের তারা গো আর গর্ধব ভাবে বাঙালকে অতি সহজেই ঠকানো যায়, কিন্তু সেটা আপনাদের ভুল। বাঙালকে সহজে ঠকানো যায় না। ভাগ্যি সেভাবে এসে দেখলাম, নইলে ও বেলাই তো আবার রং টং মাখিয়ে পেতনির বাচ্চাটিকে পরীর বাচ্চা সাজিয়ে দেখাতেন। উফ, বাপ রে বাপ, কলকাতার লোকেরা কি জোচ্চোর, কি জোচ্চোর, কি জোচ্চোর বলিয়া গটগট করিয়া সদর্পে রাজা বাহির হইয়া গেলেন। তারপরে কি হইল? প্রমাণ হইল হিন্দু দেবদেবীগণ মিথ্যা নহেন, হিন্দু ধর্ম ফাঁকি নহে। সুধার এতদিনকার সকরুণ আবেদনে দেবদেবীগণ কর্ণপাত করিয়াছেন। বরদাবাবু অবশেষে বুঝিলেন অতুল ছাড়া অন্য পাত্রে বিবাহ দিলে মেয়ে সুখী হইবে না, হয়তো বাঁচিবেই না। সুতরাং বিবাহে তিনি মত করিলেন। সুধার মুখে আবার হাসি দেখা দিল। দিদির দেওয়া সেই শিশিটা খালি হয়ে গিয়াছিল, আর তাহা ভর্তি করিয়া আনানোর প্রয়োজন হইল না। মলিন বর্ণ দিনে দিনে আবার উজ্জ্বল হইয়া উঠিতে লাগিল। পরের মাসে বিবাহ। সুধার দেহবর্ণ তখন আবার পূর্ব উজ্জ্বল্য ধারণ করিয়াছে। বিবাহ হইয়া গেলে বিনয়বাবু বরের কানে কানে বলিলেন, জয় রসায়নের জয়। এতক্ষণ আপনারা শুনছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্প সুধার বিবাহ। কেমন লাগলো আপনাদের? কমেন্টে আমাদের লিখে জানান। আমাদের উৎসাহ দিতে লাইক করুন। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আপনাদের পছন্দের গল্পের নাম কমেন্টে লিখে জানাতে পারেন আমাদের। আমরা পাঠ করার চেষ্টা করব। ভালো থাকুন, সঙ্গে থাকুন।